हेलो स्टूडेंट, आई एम योर রুবিনা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে তোমাদের কাছে আর একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে কিনা আমাদের লেসন 6 সি ফিভার, জন ম্যাসফিল্ডের লেখা। তাহলে জন ম্যাসফিল্ডের লেখা এই যে সি ফিভার, এই নামটা কেন হয়েছে ফার্স্ট বলো তো। এই নামটা অন্য কিছু তো হতে পারতো। সি মানে বুঝতে পারছি আমরা সমুদ্রের একটা যাত্রা নিয়ে যেহেতু গল্পটা, তো সেহেতু সি হয়েছে মেনে নিলাম, কিন্তু ফিভার কেন হয়েছে? ফিভার মানে আমরা কি জানি? ফিভার মানে হচ্ছে জ্বর। তাহলে জ্বর হলে কি হয়? আমাদের একটা অস্থিরতা হয়, একটা দেখবে মনের ভিতর চাঞ্চল্যতা হয়। তো এই যে জিনিসটা, এই চাঞ্চল্যতাটা কিসের? সমুদ্র যাত্রার যে আবেগ, যে চাঞ্চল্যতা, একটা যে মনে অস্থিরতা, সেই অস্থিরতাকে কি করেছে, আমাদের যখন জ্বর হয় আমরা যে অস্থিরতাটা অনুভব করি সেই সাথে তুলনা করে কিন্তু এই নামটা দেওয়া হয়েছে সি ফিভার। এখানে সি ফিভারের মেন বিষয় হচ্ছে বা মেন যে ইউজ করার কারণটা হচ্ছে সমুদ্রের প্রতি যে তৃষ্ণা, যে আকাঙ্ক্ষা, যে অস্থিরতা, ওটা বলার জন্যই কবি কিন্তু এই টাইটেলটা ব্যবহার করেছেন কবিতার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে আমরা এই যে সমুদ্র যাত্রা নিয়ে কবির যে অস্থিরতা, সেটাই আজকের কবিতার মাধ্যমে তুলে ধরবো। চলো দেরি না করে শুরু করি আজকের বিষয়টা। ওকে, দেখো, কবিতায় যাওয়ার আগে আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই, যে না ইনি কে ছিলেন। তাহলে জন ম্যাসফিল্ড, তাহলে কোথাকার অথর ছিলেন? দেখো, জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। তাহলে এনার পুরো নাম কি? পুরো নাম হচ্ছে জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। ঠিক আছে, তাহলে এনার পুরো নাম আমরা কি দেখতে পেলাম? জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। এনার সময়কাল কত? 1878 থেকে 1967, মানে 1878 সাল থেকে 1967 সাল পর্যন্ত এনার সময়কাল। ওকে, was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. তাহলে তিনি কি ছিলেন? একটা ইংরেজি কবি ছিলেন, সাথে কি ছিলেন? রাইটার ছিলেন, and পোয়েট লরিয়েট, মানে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডমের একটা পোয়েট লরিয়েট, মানে একটা খ্যাতিমান কবি ছিলেন। কখন থেকে? না 1930 সাল থেকে। দেখো, 1930 থেকে টিল হিজ ডেথ, তার মৃত্যু পর্যন্ত। তাহলে তিনি যতদিন বেঁচে ছিলেন 1930 সাল থেকে শুরু করে তিনি কিন্তু খ্যাতিমান একজন লেখক আর কবি ছিলেন। বোঝা গেল? হি অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নোভেল। কি কি? দ্য মিডনাইট ফগ অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইট। তাহলে তিনি আরো কি ছিলেন? আরো কিসের জন্য তাকে মনে করা হতো? তাকে মনে করা হতো আরো, দেখো এখানে কি আছে? রিমেম্বার। রিমেম্বার মানে হচ্ছে মনে করা হতো। কিসের জন্য? না বিশেষত শিশুদের জন্য, লেখার জন্য ওনাকে মনে করা হতো। তার ওই যে লেখা দুটো কি ছিল? দ্য মিডনাইট ফগ আর কি? দ্য বক্স অফ ডিলাইটস। তাহলে এই দুটো লেখার জন্য কিন্তু তিনি চিরভাবে স্মরণীয়। ওকে, তাহলে দেখো এনার সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা দেখি পোয়েমটা তিনি যে লিখেছেন কি নিয়ে। আমি শুরুতেই বলেছি পোয়েমটা কি নিয়ে। তা এখানে কি বলা হয়েছে দেখো, the poem speaks of the excitement of the poet feels at the anticipation of a sea voyage। তাহলে sea voyage মানে হচ্ছে সমুদ্র যাত্রা, অ্যান্টিসিপেশন মানে হচ্ছে প্রত্যাশা। কিসের প্রত্যাশা? সমুদ্র যাত্রার প্রত্যাশা। ঠিক আছে, আর এক্সাইটমেন্ট কি? উত্তেজনাপূর্ণ। তাহলে এক উত্তেজনাপূর্ণ প্রত্যাশার সাথে তিনি কি করছেন? সমুদ্র যাত্রার জন্য আবেগপূর্ণভাবে প্রত্যাশা করে আছেন। বোঝা গেল? তাহলে the passionate description of the seascape reveals the eternal desire of man to seek the splendor of nature। তাহলে প্রকৃতির প্রতি যে চিরন্তন যে টান, ঠিক আছে, যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, ডেজায়ার মানে কি? ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আর এটার্নাল মানে হচ্ছে মানে চিরন্তন, যেটার কোনো শেষ নেই। তাহলে মানুষের ইচ্ছার শেষ নেই, তোমরা জানো। তো এখানে কিসের ইচ্ছা? যা না নেচারকে দেখার, নেচারের প্রতি যে আকর্ষণ, যে ভালোবাসা, সেটা।
ঠিক আছে, তাহলে স্প্লেন্ডার অফ নেচার, নেচারের প্রতি আকর্ষণ। আর এটার মাধ্যমে, এটা কিসের মাধ্যমে তিনি বর্ণনা দিয়েছেন? ডেসক্রিপশন মানে বর্ণনা, প্যাশনেট মানে কি? উত্তেজনাপূর্ণ। তাহলে আমরা দেখবে একটা জিনিসের প্রতি আমাদের স্ট্রেংথ থাকে, প্যাশন থাকে, তো ওনার কি ছিল? সমুদ্র যাত্রার প্রতি ছিল। ঠিক আছে, তো সেটাই কি হয়েছিল? রিভিলস, রিভিলস মানে কি? আমাদের কাছে উঠে এসেছিল, ঠিক আছে, বা মুক্তি পেয়েছিল বা আবির্ভূত হয়েছিল। ওকে, তো এইভাবে এসেছিল। তাহলে বোঝা গেল, কবি সম্পর্কে জানলাম, কবিতাটা কি বিষয় নিয়ে হবে সেটা জানলাম। এবার চলো লাইন বাই লাইন প্রত্যেকটা মিনিং আমরা দেখব। ওকে, আপনার ছেলে বা মেয়ে কি ক্লাস 8, 9 বা 10-এ পড়ে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অনেক অভিভাবকেরই একটি সাধারণ সমস্যা, সব বিষয়ের জন্য ভালো শিক্ষক পাওয়া যায় না, আবার একাধিক টিউশনের জন্য খরচও অনেক বেশি। ফলে অনেক সময় ছাত্রছাত্রীরা কোনো বিষয় ভালোভাবে বুঝতে পারে না, আর তার প্রভাব পড়ে পরীক্ষার ফলাফলে। এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে স্কুলওয়ালা অ্যাপ। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তৈরি এই অ্যাপে পাবেন ক্লাস 8, 9, 10-এর সব বিষয়ের ভিডিও ক্লাস, সহজ ভাষায় পড়ানো, অধ্যায় ভিত্তিক নোটস, এমসিকিউ প্র্যাকটিস, রিভিশন ভিডিও এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলোচনা। সবচেয়ে বড় সুবিধা হলো প্রতি মাসে ফি দিতে পারবেন। ক্লাস 8 মাত্র 149 টাকা প্রতি মাসে, ক্লাস 9 এবং 10 মাত্র 199 টাকা প্রতি মাসে। কোনো বড় অঙ্কের টাকা একসঙ্গে দিতে হবে না। প্রথমে 1 মাস ব্যবহার করে দেখুন, যদি ভালো লাগে পরের মাসে চালিয়ে যান। আর যদি আপনার মনে হয় সন্তানের উপকার হচ্ছে না, তাহলে পরের মাসে কোনো ফি দেওয়ার প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য শুধু পড়ানো নয়, প্রতিটি বিষয়কে সহজভাবে বুঝিয়ে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানো। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য স্কুলওয়ালা অ্যাপ হতে পারে একজন নির্ভরযোগ্য পড়ার সঙ্গী। তাহলে আর দেরি কেন? এখনই স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করুন অথবা গুগল প্লে স্টোর থেকে স্কুলওয়ালা অ্যাপ ডাউনলোড করুন। যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করুন 6292237210 এই নাম্বারে। স্কুলওয়ালা অ্যাপ, ভালোভাবে শিখুন, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় সফল হন। চলে আসো, এখানে 3টে স্ট্যাঞ্জা আছে। 3টে স্ট্যাঞ্জাতে আমরা কি দেখতে পাবো? 3টে স্ট্যাঞ্জাতেই দেখতে পাবো যে কবি আবার সমুদ্রে যেতে চান। ফার্স্ট লাইনটা কিন্তু সেম পাবো। দেখো ফার্স্ট লাইনে কি বলছে? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। তাহলে আমি অবশ্যই যাব সমুদ্রে আবার। এই যে অ্যাগেন, এই অ্যাগেনটা আমাদেরকে কি বোঝাচ্ছে? যে না, কবি কিন্তু এই প্রথমবার যাচ্ছেন না, তিনি অলরেডি কি করেছেন? সমুদ্রে গেছেন। তাহলে তিনি কি আবার যাবেন? বোঝা গেল? তাহলে ওই জন্য কিন্তু অ্যাগেন কথাটা বারবার কিন্তু ইউজ হবে এখানে। তাহলে দেখবে তোমরা যদি কোথাও যাও, তোমাদের সেই জায়গাটায় যখন আবার যেতে ইচ্ছা করে, তোমরা কি বলো? ওই জায়গায় আমি যাবই। যেমন কোথায়? কাশ্মীর অনেকজন যেতে চায়, দার্জিলিং যেতে চায়, মানালি, কুলু, সিমলা, যেখানে যার ইচ্ছা। কিন্তু কিসের প্রতি টান? প্রকৃতির প্রতি টান, ওখানের প্রকৃতির সৌন্দর্যের প্রতি টান। দেখবে অনেকজন কি সমুদ্র দেখতে কোথায় যায়? ম্যাক্সিমাম দীঘায় যায়। তো দীঘার ওই যে সমুদ্রের প্রতি যে টান, ওই টানটার জন্যই কিন্তু ওরা আবার যায়। তো এখানেও কবি বলছেন আমি আবার যাব সমুদ্রে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। তাহলে সমুদ্রে তিনি কিন্তু আবার যাবেন। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। এবার সমুদ্রটা কেমন? একাকী। এবার সমুদ্র শুধু একাকী ওটা না, কবি নিজেকেও বোঝাচ্ছেন যে আমি একা ভ্রমণে যাব। দেখবে একা ভ্রমণের কিন্তু একটা আলাদা উত্তেজনা থাকে, সেই উত্তেজনাটাই কবির মধ্যে ছিল। ওকে, তাহলে টু দ্য লোনলি সি, একাকী সমুদ্র, অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশ। তাহলে সমুদ্র আর আকাশ দেখবে যেন মনে হয় একে অপরের সাথে মিশে আছে। যখন সমুদ্রের দূর পর্যন্ত দেখবে, দেখবে যেন মনে হয় যে আকাশ মিশে আছে। তো ওটাকেই বলেছেন যে লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। ওকে, তারপর কি বলছে দেখো সেকেন্ড লাইনে, and all I ask is a tall ship and a star to steer her by। তাহলে তিনি যা কিছু জিজ্ঞাসা করবেন বা জানতে চাইবেন কার কাছ থেকে? এ টল শিপ মানে একটি লম্বা জাহাজ। এখানে কিন্তু টল মানে লম্বা শুধু বোঝাচ্ছে না, এখানে মানে বোঝানো হচ্ছে যে একটা স্ট্রং জাহাজ, যেই জাহাজে করে তিনি তার যাত্রাটা পূরণ করতে পারবেন। ওকে, আর কি থাকবে? আর থাকবে এ স্টার, একটি তারা, টু স্টিয়ার হার বাই, যেটা দিক নির্ণয় করবে। স্টিয়ার মানে কি? দিক নির্ণয় করে।
হার মানে কি? হার মানে কিন্তু এখানে বোঝানো হয়েছে এই শিপটাকে, ঠিক আছে? তাহলে হার মানে কাকে বোঝানো হয়েছে? হার মানে কিন্তু শিপকে বোঝানো হয়েছে। আমরা কি জানি? আমরা জানি হার কার জন্য ইউজ হয়? মেয়েদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কি হয়? আমাদের হার ইউজ হয়। এখানে কিন্তু জাহাজের ক্ষেত্রে ইউজ করে এটাকে পার্সনিফাই করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে পার্সনিফিকেশন দেখতে পাচ্ছি। বুঝা গেল? তাহলে কি করছে? দিক নির্ণয় করছে তারা। এই তারা দিক নির্ণয় কেন বলা হয়েছে বলতো? আগেকার দিনে দেখবে কবি যখনকার সময় বলছেন তখন কিন্তু দিক নির্ণয় করা হতো তা পোলার স্টারের সাহায্যে। মানে কি? ওই যে ধ্রুব তারা তোমরা দেখেছো, ওই যে ধ্রুব তারা বা কম্পাস, এগুলোর সাহায্যে কিন্তু দিক নির্ণয় করা হতো। তাই কিন্তু কবি এখানে এই ওয়ার্ডটা ব্যবহার করেছেন। তাহলে দিক নির্ণয়ে কে সাহায্য করবে? না, একটা তারা। বোঝা গেল? তারপরের লাইনে দেখো, and the wheels kick and the wind song and the white sails shaking। তাহলে দেখো, wheels kick মানে কি? wheels মানে আমরা কি জানি? চাকা। আর kick মানে জানি ধাক্কা। এখানে চাকার ধাক্কা মানে দেখবে জাহাজের নিচে একটা চাকার মতো আস্তরণ থাকতো, যেটার সাহায্যে নাবিকরা কি করতো? সেটাকে জোরে ঘুরিয়ে দিক নির্ণয় করতো, মানে এদিক ওদিক করতো জাহাজকে। তো সেই জন্য বলা হয়েছে হুইলস কিক, মানে হুইলস, ওই যে চাকাটা জোরে যখন ঘোরানো হয় তখন কি হয়? ধাক্কা লাগার মতো হয়, ওটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর কি বলেছে? দা উইন্ড সং। উইন্ড সং মানে হচ্ছে বাতাসের গান। এবার বাতাসের গানটা কেমন? বাতাসটা মানে এত জোরে বইবে যে বাতাসটার মধ্য দিয়ে যে আওয়াজটা হবে সেই আওয়াজটাকে কিন্তু কবি গানের সাথে তুলনা করেছে, ঠিক আছে? তাহলে বাতাসটা কেমন হবে? বাতাসটা জোরালো হবে, যেটাতে এমন আওয়াজ বের হবে সেই আওয়াজটা কবি গানের সাথে তুলনা করেছেন। বুঝতে পারছো? তাহলে কবি কিন্তু এখানে ওয়েদার চাইছেন এরকম একটা, যেখানে তিনি যাত্রা করবেন এইভাবে। বুঝা গেল? and the white sail shaking। হোয়াইট সেলস মানে হচ্ছে দেখো পাল। ওই যে পাল থাকে না, হোয়াইট মানে হচ্ছে সাদা, ঠিক আছে? সাদা মানে জাহাজে একটা সাদা পাল আছে, যেই পালটা কি হবে? যখন হাওয়াটা জোরালো বইবে তখন কি হবে? পালটা তো এরকম এরকম নড়বে হাওয়াতে। ওই যে ঝাঁকুনি, ওই ঝাঁকুনিটাকেই বলা হচ্ছে শেকিং, ঠিক আছে? তাহলে শেকিং মানে কি হচ্ছে? শেকিং মানে হচ্ছে ঝাঁকুনি। বুঝা গেল? and a grey mist on the sea's face and a grey dawn breaking। তারপরে তিনি যখন ওই ওয়েদারের মধ্য থেকে যাবেন, গিয়ে কি হবে? গিয়ে কি দেখতে পাবেন? সমুদ্রের মুখে কি থাকবে না? গ্রে মিস্ট, ধূসর কুয়াশা। গ্রে মানে ধূসর, আর মিস্ট মানে হচ্ছে কুয়াশা। ওই কুয়াশাকে ভেঙে তিনি কি করবেন? দেখো, গ্রে ডন ব্রেকিং। ধূসর কি হবে? ভোর ভাঙবে। ব্রেকিং মানে ভোরটা ভাঙবে, মানে ভোরটা কাটাবেন ওইভাবে। তাহলে জাহাজের মধ্য থেকে তিনি যখন যাবেন ভোরের বেলা, তখন ওই ধূসর কুয়াশা পেরিয়ে যাবেন এবং ভোরটা কাটাবেন। বোঝা গেল? এটাই বোঝাতে চেয়েছে। তাহলে ফার্স্ট স্ট্যান্জাটা ক্লিয়ার, এখানে কোনো ডাউট নেই আশা করছি। চলো নেক্সট স্ট্যান্জা দেখি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ अगेन। তাহলে কবি আবার যাবেন সমুদ্রে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। তাহলে কল মানে কি? ডাক। কিসের ডাক? রানিং টাইড। রানিং মানে হচ্ছে দৌড়ন্ত বা চলন্ত। কি দৌড়ন্ত বা চলন্ত? কি টাইড মানে হচ্ছে জোয়ার, ঠিক আছে? তাহলে তিনি আবার সমুদ্রে যাবেন কিসের ডাকে? না, জোয়ারের যে ডাকে। অ্যাকচুয়ালি কিন্তু এটা জোয়ারের ডাক না, এটা হচ্ছে কবির আত্মার ডাক, ঠিক আছে? ওই ডাকটাকে তিনি জোয়ারের ডাকের সাথে তুলনা করেছেন। বোঝা গেল? is a wild call and a clear call that may not be denied। তাহলে এই যে ডাকটা, এই ডাকটা কিরকম ছিল? এই ডাকটা ছিল উদ্যম, বন্য, ঠিক আছে? ওয়াইল্ড মানে উদ্যম বা বন্য বলতে পারো তোমরা। এই ডাকটা ছিল এতটাই উদ্যম and a clear call, এবং ছিল স্পষ্ট ডাক, যেই ডাকটাকে কি করা যাচ্ছিল না, that may not be denied। denied মানে হচ্ছে অস্বীকার করা। তাহলে ডাকটা এমনই ছিল, কবি তাকে অস্বীকার করতে পারেননি, কবি ওই ডাকে বয়ে গেছেন, ঠিক আছে? এটাই বোঝানো হয়েছে এখানে। and all I ask is a windy day with the white clouds flying। এবার তিনি কি চাইছেন বা কি আশা করছেন? এবার তিনি আশা করছেন দেখো একটা উইন্ডি ডে। উইন্ডি মানে হচ্ছে বাতাস মুখর দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাই, যেখানে কি হবে? সাদা মেঘ
উড়বে। তাহলে তিনি বাতাসটা কিন্তু কেমন চাইছেন, একটা কি বাতাস মুখর দিন হবে, যেখানে কি হবে, আকাশে সাদা সাদা মেঘ কি করবে, মানে উড়বে। ঠিক আছে, তাহলে ফ্লাইং মানে ওরা, তোমরা জানো, আর ক্লাউডস মানে হচ্ছে মেঘপুঞ্জ। তাহলে সাদা মেঘপুঞ্জ যেন উড়ে বেড়ায়। তারপরের লাইনে কি বলছে দেখো, and the flying spray and the blonde sperm and the seagulls crying। আর কি হবে, এবং জলকণা ছিটকে যাবে। জলকণা কিভাবে ছিটকে যাবে, যখন জাহাজটাকে এগিয়ে নিয়ে যাবেন তখন চাকার কাছে কি হবে, দেখবে জলকণাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ছিটকে ছিটকে পড়ে না, তো ওটাকেই বলা হচ্ছে স্প্রে। ঠিক আছে, আর ফ্ল্যাং মানে হচ্ছে জলকণা বা জলরাশি, ওই জলরাশি, আর স্প্রে মানে হচ্ছে ছিটকে পড়া। দেখবে স্প্রে তোমরা যখন করো কি করে, স্প্রেটা ছিটকে পড়ে, তো তো সেটাই বলা হচ্ছে এখানে। এন্ড দ্য ব্রাউন স্পাম, ব্রাউন স্পাম মানে হচ্ছে, স্পাম মানে হচ্ছে ফেনা। তাহলে ফেনা কি হবে, ব্রাউন মানে ফুলে ফেঁপে উঠবে, চাকা যখন যাবে জলরসা, যেমন জলরাশিগুলো যেমন কি হবে, যেমন ছিটকে ছিটকে পড়বে, তখন কি হবে, একটা ফেনা উৎপন্ন হবে, আর সেই ফেনাগুলো কি ফুলে ফেঁপে উঠবে। তো ওই ফুলে ফেঁপে ওঠাটাকে কি বলা হচ্ছে, ব্রাউন। ঠিক আছে, ব্রাউন মানে ফুলে ফেঁপে ওঠা, স্পাম মানে হচ্ছে ফেনা। এন্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং কি সি গার্লস মানে হচ্ছে শঙ্খচিল, আর ক্রাইং মানে হচ্ছে চিৎকার। এখানে কিন্তু শঙ্খচিলের চিৎকারকে ক্রাইং বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের সেকেন্ড স্ট্যান্জা। এবার চলে আসো আমাদের লাস্ট স্ট্যান্জা এন্ড থার্ড স্ট্যান্জা। ওকে, দেখো এখানে কি বলছে, এবার দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ अगेन। আমি বলেইছি যে একটাই লাইন থাকবে, তাহলে তিনি আবার যাবেন সমুদ্রে, টু দ্য ভাগ্রান্ট জিপসি। তাহলে ভাগ্রান্ট জিপসি মানে হচ্ছে ভবঘুরে, আর জিপসি মানে হচ্ছে যাযাবর। তাহলে ভাগ্রান্ট জিপসি লাইফ। ঠিক আছে, তাহলে তিনি কিন্তু আবার যাবেন যাযাবরের, ওই ভবঘুরে যাযাবরের জীবনে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যাযাবরের জীবন কেন বলা হচ্ছে বলো তো? যাযাবরের জীবন এই জন্য বলা হচ্ছে, দেখবে যাযাবররা কিন্তু নিজের ইচ্ছা মতো, দেখবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায়। তো কবিও চাইছেন তিনি নিজের ইচ্ছায় সমুদ্র যাত্রা করবেন। তো সেই জন্য কিন্তু তিনি এই জীবনটা বা এই লাইফটা বেছে নিতে চাইছেন। এবং তিনি কোন পথে যেতে চাইছেন, দেখো সেকেন্ড লাইনে, টু দ্য গার্লস ওয়ে। গার্লস মানে কি, ওই শঙ্খচিলের রাস্তায়। তাহলে কার রাস্তায়, শঙ্খচিলের রাস্তায়। দেখবে সমুদ্র যখন যাত্রা করতে তোমরা যদি গিয়ে থাকো কেউ, তাহলে দেখবে ওখানে কিন্তু ওই শঙ্খচিল জাতীয় পাখি দেখতে পাওয়া যায়। তাহলে ওই রাস্তায় তিনি যেতে চাইছেন। এন্ড দ্য হোয়েলস ওয়ে, হোয়েলস ওয়ে মানে হচ্ছে তিমির পথে। তিমিরা কোথায় থাকে, সমুদ্রে থাকে জানো। তাহলে ওই তিমির পথে এগিয়ে যেতে চাইছেন। where the winds like a whetted knife, যেখানের বাতাস কি হবে, যেখানের বাতাস হবে হিমশীতল। এন্ড কেমন হবে বাতাসটা, বাতাসটা এতটা ঠান্ডা যে মনে হবে যেন ছুরির মতো ধারালো। ঠিক আছে, whetted knife মানে হচ্ছে ধারালো ছুরির মতো। বোঝা গেল? and all I ask is a merry yarn from a laughing fellow river। তাহলে মেরি মানে হচ্ছে মজাদার বা আনন্দপূর্ণ, ইয়ান মানে হচ্ছে গল্প, টেল মানেও গল্প, ইয়ান মানেও গল্প। ঠিক আছে, তিনি তাই কি চাইছেন, তিনি মজার মতো গল্প চাইছেন, আনন্দপূর্ণ গল্প চাইছেন। না কার থেকে, ফ্রম এ লাফিং ফেলো রিভার, একটা চির হাস্যরত, মানে যে সারাক্ষণ হাসে, এরকম একটা সহনাবিক, যার কাছ থেকে তিনি এই গল্প শুনতে চাইছেন। বোঝা গেল? তাহলে তিনি যাত্রা করতে চাইছেন, যাত্রা করার সময় একটা সহনাবিক থাকবে, সে যেন চির হাস্যরত হয়, আর তার কাছ থেকে তিনি মজার গল্প শুনতে শুনতে এই যাত্রাটা করতে চাইছেন। বোঝা গেল? and sweet sleep and a sweet dreams when the long treks over। এবং তিনি শেষে কি চাইছেন, শেষে চাইছেন একটা শান্ত ঘুম। কুইট মানে হচ্ছে শান্ত, স্লিপ মানে হচ্ছে ঘুম। ঠিক আছে, তাহলে তিনি চাইছেন একটা শান্ত ঘুম। তাহলে দেখো তিনি কি চাইছেন, তিনি চাইছেন একটা শান্ত ঘুম। কুইট স্লিপ, কুইট মানে হচ্ছে শান্ত, আর স্লিপ মানে হচ্ছে ঘুম। তিনি একটা শান্ত ঘুম চাইছেন, এন্ড এ সুইট ড্রিমস, আর একটা কি, একটা মধুর স্বপ্ন চাইছেন। কিসের পর, when the long treks over, এই দীর্ঘ যাত্রা শেষে। তাহলে লং মানে হচ্ছে দীর্ঘ, ট্রিক্স ওভার মানে এই যে যাত্রা, এই যে কৌশলের মধ্য থেকে তিনি এসছেন, এই দীর্ঘ যাত্রা অতিক্রম করার পর তিনি একটা শান্ত ঘুম চাইছেন, সাথে কি একটা সুন্দর স্বপ্ন চাইছেন।
তাহলে এই শান্ত ঘুম কিন্তু কিসের কথা আমাদেরকে বলে দিচ্ছে? এটা একটা কিন্তু মানুষের জীবনযাত্রা শেষের পর যে দীর্ঘ নিঃশ্বাসের সাথে যে ঘুম আসে, সেই ঘুমের কথা বলা হচ্ছে। নাকি সেটা কিন্তু চিরন্তন মৃত্যুর ঘুমের কথা বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে কবি কিন্তু এখানে এই লাইনটা এই জন্য ব্যবহার করেছেন। বোঝা গেল? চলো, এই গেল আমাদের থার্ড স্ট্যান্জা। আশা করি কবিতাটা তোমাদের কাছে এতক্ষণে পুরো ক্লিয়ার। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো তোমাদের বইতেও দেওয়া আছে। ঠিক আছে, এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না, কারণ আমি পড়াতে পড়াতে অলরেডি তোমাদেরকে সব মিনিং গুলো বলে দিয়েছি। ওকে, এবার চলে আসো কোয়েশ্চেন অ্যান্সারে। এতক্ষণ আমরা কবিতার লাইন বাই লাইন দেখলাম, এবার আমরা প্রশ্ন অ্যান্সার করব। ঠিক আছে, চলো। এখানে কি বলা হয়েছে? ফার্স্ট দেখো, ফার্স্ট এক্সারসাইজে তোমাদের কি আছে, এখান থেকে অপশন বেছে নিতে হবে কোনটা ঠিক হবে। বোঝা গেল? তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে? দ্য পোয়েট asks for a sail, the color of which would be। তাহলে যে সেল মানে কি? পাল। তাহলে পালের রংটা কি ছিল? তাহলে পালের রংটা কিন্তু ছিল সাদা। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? হোয়াইট। বোঝা গেল? তাহলে নেক্সট চলে আসো। While going down to the sea, the poet wants to hear the crying of। তাহলে কবি কার চিৎকার শুনতে চেয়েছিলেন? না, শঙ্খচিলের আমরা দেখেছিলাম। তাহলে শঙ্খচিল মানে হচ্ছে সিগালস। তাহলে অপশন 1 আমাদের হবে কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? নেক্সট চলে আসো। নেক্সট কি বলছে? দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ ওয়েটেড। কি ছিল? আমি বলেছিলাম যে ধারালো ছুরির মতো ছিল না? তাহলে কি হবে? নাইফ। ঠিক আছে, তাহলে নাইফ অপশন 3। বোঝা গেল? এবার চলে আসো ট্রু ফলসে। তাহলে কি বলেছে? স্টেট whether the following statements are true or false, provide sentence traces words in support। তাহলে সাপোর্টিং সেন্টেন্স একটা আমাদের দিতে হবে সাথে। ঠিক আছে, তাহলে প্রথম কোয়েশ্চেনটা আমাদের কি বলছে দেখো, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। আমরা ফার্স্ট লাইনে দেখেছিলাম কি? দেখো, ফার্স্ট স্ট্যান্জাতে আমরা পড়েছিলাম, ওখানে দেখবে দ্বিতীয় লাইনে কি ছিল? একটা স্টার দিক নির্ণয় করছিল। আগেকার দিনে ধ্রুব তারা দিয়ে করা হতো, তো এখানে কবি সেটাই বলেছেন। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে দ্য মুন। তাহলে এটা কি হবে আমার? এটা তাহলে আমার হবে ফলস। ঠিক আছে, কেন ফলস হবে? কারণ আমরা দেখেছি ওখানে তারা ছিল, মুন ছিল না। তাহলে আমার সাপোর্টিং সেন্টেন্স কি হবে? সাপোর্টিং সেন্টেন্স হবে আমার, আমি দেখিয়ে দিই তোমাদের, আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কবিতার মধ্যে, আর লিখছি না আলাদা করে, কালারটা একটু চেঞ্জ করে দিই। তাহলে সাপোর্টিং সেন্টেন্সে এই দেখো, এই যে আছে এন্ড অল আই আস্ক, এখান থেকে পুরো এতটা তোমরা লিখবে। দেখো আমি ইয়েলো কালারে মার্ক করে দিলাম। বোঝা গেল? তাহলে এটা আমার সাপোর্টিং সেন্টেন্সে চলে যাবে। এবার চলে আসো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড এন্ড ক্লিয়ার। কি ছিল? আমরা দেখেছিলাম, হ্যাঁ, যে একটা জোয়ারের ডাক ছিল, যেই ডাকটা কি উদ্যম আর স্পষ্ট ছিল, যেটাকে কবি অস্বীকার করতে পারেননি। তাহলে এটা কি হবে? এটা আমার হবে ট্রু। ঠিক আছে, তাহলে এটা আমার কিন্তু ট্রু হবে। এর সাপোর্টিং সেন্টেন্সে হবে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, ওই যে ওটা ছিল, ওটা যেটা দেখিয়ে দিই। এই দেখো, এখান থেকে কিন্তু এতটা পুরো তোমরা লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হবে। বোঝা গেল? এবার চলে আসো থার্ড। থার্ড কি বলেছে? দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে কবি কি ফার্স্ট টাইম গিয়েছিল? না, কারণ আমরা প্রত্যেকটা স্ট্যান্জায় কি দেখতে চেয়েছিলাম? প্রত্যেকটা স্ট্যান্জাই কিন্তু अगेन ছিল কথাটা। अगेन মানে হচ্ছে তিনি পুনরায় গেছেন। তাহলে কি? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ अगेन, মানে আমাকে আবার যেতে হবে ওই সমুদ্রে। বুঝা গেল? তাহলে এই টাইমটা আছে, তাহলে এটা কি হবে আমার? এটা আমার হবে ফলস। ওকে, তাহলে সাপোর্টিং সেন্টেন্সে কি হবে? সাপোর্টিং সেন্টেন্সে এটা হবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ अगेन। এটা লিখে দিই, এটা দেখাচ্ছি না কারণ এটা প্রত্যেকটা লাইনেই আছে। ঠিক আছে, আই মাস্ট গো ডাউন to the seas again। বুঝা গেল? চলো, এবার নেক্সট চলে আসো কোয়েশ্চেন অ্যান্সারে।
দেখো কোয়েশ্চেন অ্যান্সারে ফার্স্ট কি বলছে, ডুরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিস। তাহলে কোন সময়টার কথা তিনি বলেছেন, তিনি কোন সময়টায় আশা করেছেন যে যাবেন। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দ্য পোয়েট, এখান থেকে শুরু করব। তাহলে দ্য পোয়েট উইশেস টু go down to the seas at the time, তাহলে কোন টাইমের কথা মেনশন করেছে, when the dawn is breaking, তাহলে কখন, যখন ভোর ভাঙবে। তাহলে when the dawn is breaking, বোঝা গেল। তাহলে তিনি ওই সময়টাকে বলেছেন বা আশা করেছেন। ওকে, এবার চলে আসো নেক্সট, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রিফার ফর সেলিং। দেখো আগেরটাই কি ছিল, কোন টাইমটাকে তিনি আশা করেছেন, এখানে কি আছে, কোন দিনের কথা বলা হয়েছে, মানে কোন দিনটা তিনি প্রিফার করছেন। তাহলে দ্য পোয়েট প্রিফারস ফর সেলিং, আমরা এরকম ভাবে শুরু করতে পারি, দ্য পোয়েট প্রিফারস ফর সেলিং বা প্রিফারস এ উইন্ডি ডেও তোমরা লিখতে পারো, ঠিক আছে। হ্যাঁ, প্রিফারস এ উইন্ডি ডে কি ছিল, একটা বাতাসপূর্ণ দিন চাইছিল, যে দিনে কি হবে না, সাদা মেঘপুঞ্জগুলো কি হবে, উড়ে বেড়াবে, ঠিক আছে। এ উইন্ডি ডে উইথ হোয়াইট clouds, with white clouds moving about the sky। দেখো তাহলে কি বলছে, the poet prefers a windy day with white clouds moving about the sky। তাহলে এমন একটা বাতাস মুখর দিন, যেই দিনটায় কি হবে, যে সাদা মেঘ পুঞ্জ কি হবে, আকাশে ঘুরে বেড়াবে। ওকে, চলো না, এবার আমাদের থার্ড কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রিফার টু হিয়ার ফ্রম এ ফেলো রিভার। তাহলে ফেলো রিভারের থেকে তিনি কি শুনতে চেয়েছিলেন, না একটি মজার গল্প শুনতে চেয়েছিলেন এ লাফিং ফেলো রিভারের থেকে, ঠিক আছে। তাহলে একটা হাস্যরত সে সহপাঠী থাকবে, যার থেকে তিনি মজার গল্প শুনতে চেয়েছিলেন। তাহলে দ্য পোয়েট প্রিফার টু হিয়ার, তাহলে আমাদের কি হবে, দ্য পোয়েট prefer to hear a merry yarn from a fellow rover। ফেলো রোভার বা লাফিং ফেলো রোভার দুটোই লিখতে পারো, ঠিক আছে, অসুবিধা হবে না। তাহলে বোঝা যাচ্ছে। তাহলে আমাদের দেখো তিনটে কোয়েশ্চেন হয়ে গেল। এবার চলে আসো নেক্সট। এবার নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের কিছু গ্রামার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে চলো গ্রামার গুলো করি। গ্রামারে তোমাদের আলাদা সেকশন থাকে, যেহেতু এগুলো টেক্সটের, সেই জন্য আমি এখানে শুধু অ্যান্সার গুলোই করে দেবো। ওকে, দেখো ফার্স্ট কি বলছে, ফার্স্ট বলছে হোয়াট আ শকিং সাইট। তাহলে কি বলেছে, চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে গেলে কি হয়, আমাদের এটা কিসে আছে দেখতে পাচ্ছি আমরা, এটা আছে কিন্তু আমাদের এক্সক্লেমেশন মার্কস আছে যেহেতু, তাহলে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমাকে কি করতে হবে, আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমি হোয়াটটা তুলে দিয়ে কি বলে বসাতে পারি, আমরা হোয়াটটা তুলে এখানে বসাতে পারি হচ্ছে ইট ইজ আ শকিং সাইট,
বলে এখানে এইটার বদলে আমরা জাস্ট কি ইউজ করব, ফুল স্টপ ইউজ করব। বোঝা গেল? তাহলে আমরা এই হোয়াটটার বদলে কি লিখবো? এই হোয়াটটার বদলে আমরা লিখতে পারি ইট ইজ আ শকিং সাইট। আর এটার বদলে আমরা কি করতে পারি? এটার বদলে আমরা একটা জাস্ট ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে দেখো এক্সক্লেমেশন মার্কস উঠে গেল এন্ড হোয়াটটা উঠে গেল, দুটো উঠে আমাদের কি হিসেবে পরিণত হলো? এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হলো। বোঝা গেল? এবার চলে আসো নেক্সট, আই এম শিওর অফ হিজ সাকসেস। তাহলে এটা আমার কিসে আছে? দেখে আমি বুঝতে পারছি যে এটা আমার একটা সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে এটাকে আমার কি করতে হবে? এটাকে আমাকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে আমরা কি জানি কমপ্লেক্স সেন্টেন্স আমাদের করতে গেলে আমাদের কিছু অ্যাড করতে হয়। তাহলে আমরা কি অ্যাড করতে পারি এখানে? তাহলে আই এম শিওরটা লিখতে পারি। তাহলে আই এম শিওর, সে বলছে আমি ওর সাকসেস মানে ওর যে সফলতা ওটা নিয়ে নিশ্চিত ছিলাম। তাহলে আমি কি জানতাম যে সে নিশ্চিত? তাহলে আমি এটা বলতে পারি আমি জানতাম যে ও সাকসেস হবে। তো এরকম লিখতে পারি। তো বাংলায় বললে আমরা এইভাবেই বলবো। আমি বাংলায় বললে যখন ঘুরিয়ে বলছি, তাহলে ইংরেজিতে যখন লিখবো একটু ঘুরিয়ে লিখবো। তাহলে কিভাবে লিখবো? আই এম শিওর, তাহলে আই এম শিওর, তারপর আমি কি ইউজ করব? যে বাংলায় যেমন বলি সে, তাহলে দ্যাট এর জায়গায় কি? যে সে সাকসেস হবে, আমি নিশ্চিত ছিলাম। তাহলে আমি কি লিখতে পারি? দ্যাট ইউ উইল সাকসিড, ইউ উইল সাকসিড। তাহলে দেখো আমি নিশ্চিত যে তুমি সাকসেস হবে। তাহলে আমার কি হলো? কমপ্লেক্স হয়ে গেল এটা। এবার চলে আসো থার্ড, কি বলে আছে? স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে। এটা কিসে আছে? কমপ্লেক্সে আছে। কি থেকে আমরা বুঝতে পারছি? দেখো এই যে নট অনলি আর এই বাট অলসো, এটা কি হয়েছে? এটা এতে জোড়া লাগানো আছে। তাহলে আমাদের সিম্পল করতে গেলে কি করতে হবে? আমাদের সিম্পল করতে গেলে দেখবে যে বাড়তি জিনিসগুলো থাকে সেগুলোকে বাদ দিতে হয়, আর কি মূল বিষয়টা তুলে নিতে হয়। তাহলে এই যে দুটো জিনিস, এই দুটোকে আমরা বাদ দেবো। তাহলে কেমন ভাবে বাদ দেবো? আমরা কিন্তু এইটা বাদ দিতে পারি এইভাবে, বিইং, তাহলে বিসাইডস বিইং ওয়াইজ স্নিগ্ধা ইজ অলসো ব্রেভ। তাহলে সেটা কি হচ্ছে? সে কিন্তু এর পাশাপাশি এটাও এরকম বোঝাচ্ছে। তাহলে ঠিক আছে, সে বুদ্ধিমানের সাথে সাথে কিন্তু সাহসীও। বোঝা গেল? এটা আমাকে যেহেতু সিম্পল করতে বলেছে তাই আমি বিসাইডস ইউজ করব। এটাকে যদি আমার বলতো কম্পাউন্ড করতে, আমি কিন্তু এন্ড দিয়ে ইউজ করতে পারতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু আমাকে কম্পাউন্ড করতে বলেনি, এটা আমাকে সিম্পল করতে বলেছে, তাই আমি কি করব? আমি এইভাবে করব। বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। এইখানে যদি এই এসটা না থাকতো, শুধু বিসাইড থাকতো, তাহলে এটা হচ্ছে পাশে হতো। বোঝা গেল? কিন্তু এই এসটা যখন বিসাইডস হয়ে যায় তখন কিন্তু এর মানে হয় পাশাপাশি, ঠিক আছে? তাহলে এই বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। তাহলে বিসাইডস বিং ওয়াইজ মানে বুদ্ধিমান বা বিচক্ষণ হওয়ার সাথে, এখানে একটা কমা দিলাম আমি, যেহেতু আমি সিম্পল করছি আমি কমা ইউজ করতে পারি। তাহলে নামটা এবার দেবো স্নিগ্ধা, স্নিগ্ধা is also brave। বুঝা গেল? তাহলে কিভাবে আমি করলাম? তাহলে আমার সিম্পল করতে পারি কিভাবে, কমপ্লেক্স করতে পারি কিভাবে, দুটোই দেখলাম। বুঝা গেল? চলো এবার নেক্সট এবার দেখো তোমাদের রাইটিং এর কিছু দেওয়া আছে। রাইটিং এর মধ্যে এটা কি দেওয়া আছে? এটা একটা তোমাদের সামারি দেওয়া আছে। আচ্ছা সামারি কি? সামারি হচ্ছে একটা লেখা থাকবে, সেই লেখাটাকে তোমাকে কি করতে হবে? সেই বড় লেখা থেকে ছোট করে সেটাকে সামারাইজ করতে হবে, মানে মূল বিষয়টা তুলে ধরতে হবে, ঠিক আছে? তাহলে পুরো বিষয়টা পড়তে হবে, পড়ে সেখান থেকে মূল বিষয়টা তুলে ধরতে হবে। বুঝা গেল? তো এখানে একটা দেওয়া আছে। দেখো সামারি আমি যখন তোমাদের আলাদাভাবে পড়াবো তখন আমি বলে দেবো, এখানে জাস্ট আমি তোমাদেরকে একটু বলে দিই, ঠিক আছে?
সামারির আলাদা ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, অসুবিধা হবে না। আমি এটা একটু পড়ে নিই। ইজিপ্টিয়ান কিংস আর কল্ড ফ্যারাওস। তাহলে কি বলছে, ইজিপ্টিয়ান যে রাজারা তাদেরকে কি বলে ডাকা হয়, ফ্যারাও বলে ডাকা হয়। তুতানখামুন ওয়াজ অ্যান ইজিপ্টিয়ান কিং। তাহলে তুতানখামুন একটা ইজিপ্টিয়ান কিং। হু রুলড বিটুইন 1332, দেখো 1332 সাল থেকে 1323 বিসি। এই বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, বিফোর ক্রাইস্ট মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কালকে আমরা বিসি বলি। ওকে, তুতানখামুন ওয়াজ ভেরি ইয়াং when he became the king। তাহলে তিনি যখন রাজা হয়েছিলেন তখন তাহলে তিনি কি খুব অল্প বয়সে ছিলেন। he was only 10 years old when he ascended the throne। তাহলে যখন তিনি রাজ্যসভা সামলেছিলেন তখন তাহলে তিনি মাত্র 10 বছরের ছিলেন। তাহলে এইটুকু এটাকে আমি একটু বলে দেখাই। তাহলে আমি কিভাবে লিখতে পারি, ফ্যারাও হচ্ছে ফ্যারাও Egyptian kings Tutankhamun who was an Egyptian king ruled, এই সালটা দেবে কমা দিয়ে was very young when he became king, বা তোমরা এইভাবে লিখতে পারো when he ascended the throne he was just 10 years old। তো এইরকম ভাবে ছোট ছোট করে আমাদের কিন্তু লিখতে হবে, বোঝা গেল? তারপরে তাহলে আমি তোমাদেরকে এটা আর পড়ছি না, এখন পড়তে গেলে অনেক সময় লাগবে, তোমরা এটা পড়ে নিও, পড়ে নিয়ে তোমরা কিন্তু এরকম ভাবে লিখতে পারো। ওকে, তাহলে আমি তোমাদেরকে এইখানে জাস্ট স্টার্টিংটা একটু দেখিয়ে দিচ্ছি, স্টার্টিংটা থেকে তোমরা কিন্তু তোমাদের মতো করে লিখে নেবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে আমি প্রথম লিখি ফ্যারাও ফ্যারাও কি নাম ছিল, তুতানখামুন। তাহলে ফ্যারাও ছিল, তুতানখামুন একজন যে কিনা রুল করছে, ইজিপ্টিয়ান কিং ছিলেন। 10 বছর বয়সে তিনি কি করেছিলেন, রাজ্যসভা দখল করেছিলেন বা সামলেছিলেন। কি ছিলেন, একনেতানের সন ছিলেন। তাহলে সন অফ তাহলে এনার ছেলে ছিলেন, রুল কত সাল থেকে রুল করেছিলেন, রুল 1332 থেকে 1323 বিসি। তো 32 থেকে 1323। দেখো এখানে কিন্তু তোমরা ভাবছো যে কমছে, যীশু খ্রিস্টের জন্মের আগে কিন্তু সাল এইভাবে কমিয়ে কমিয়ে গিয়ে গিয়ে তারপরে কিন্তু আবার বাড়বে, ঠিক আছে? এরকম ভাবেই কিন্তু সাল এসেছিল, ঠিক আছে? তাহলে বিসি এটা একটা লাইন হলো। তারপরে হি বিকাম দ্য কিং, তাহলে তিনি যখন 10 বছর ছিলেন তখন রাজা হয়েছিলেন। তাহলে হি became the king at the age of 10। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু তোমরা এই জিনিসটাকে ছোট করে 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 লিখতে পারো, ঠিক আছে? এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, নিজেরা চেষ্টা করে কমেন্ট বক্সে কিন্তু তোমরা এটা দিতে পারো, ঠিক আছে? বা তোমাদের যদি অসুবিধা থাকে না লিখতে পারো তখন আমি কিন্তু পুরোটা লিখে আপলোড করে দেবো আবার, ঠিক আছে? তার আগে তোমরা কিন্তু চেষ্টা করবে, আমি জাস্ট স্টার্টিং কিভাবে করবে, কিভাবে ছোট করবে, কোন লাইনটা কোথা থেকে বাদ দিতে হবে, এই জিনিসগুলো দেখে দেখে জাস্ট প্রথমটা তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা সামারি লিখবো। পরবর্তী সময় আমি সামারি ক্লাস আলাদা নিয়ে আসবো, সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? এখন জাস্ট তোমাদের টেক্সট পড়াচ্ছি আমি, তাই এটা নিয়ে অতটা দেখলাম না। এবার চলে আসো, এখানে নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে। একইভাবে নিউজ পেপার রিপোর্টের আমাদের কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো মেনে আমাদেরকে লিখতে হয়। তাহলে ফার্স্ট আমাদের কি দেবো, দেখো এখানে কলকাতাতে একটা ফ্ল্যাট আছে যেখানে বার্গলারি হয়েছে, তো সেটা নিয়ে একটা ঘটনা, সেটা নিয়ে লিখতে হবে। তাহলে আমরা ফার্স্ট কি দেবো, ডেট এন্ড প্লেস দেবো। দেখো এখানে ডট ডট গুলো পড়েনি, এখানে একটা করে ডট হবে, ঠিক আছে? তারপর টাইম দেবো, তারপরে কি হচ্ছে অকুপেন্টস অফ দ্য হাউস নাম্বার দেবো। তাহলে তারপরে
দেবো, তারপরে নাম্বার অফ দ্য রবার্স মানে কতজন ছিল, তারপরে লিস্ট অফ আর্টিকেল স্টোলেন কতগুলো চুরি হয়েছে, তারপরে কি পুলিশ ইনভেস্টিগেশন, তারপরে পুলিশ এসছে ইনভেস্টিগেশন কিভাবে হয়েছে, তাহলে পরপর ঘটনাগুলো লিখবো। ঠিক আছে, তাহলে নিউজ পেপার রিপোর্টে আমাদের কি হয়, পরপর ঘটনাগুলো হয়। প্রথম আমাদের কি দিতে হবে, প্রথম আমাদের দিতে হবে ডেট এন্ড প্লেস। তাহলে আমরা লেখার সময় কিন্তু যেহেতু কলকাতা এখানে বলে দিয়েছে, তাহলে এখানে আমরা কি দেবো, কলকাতা কমা, এখানে কি দিতে হবে, এবার এখানে আমাদের একটা ডেট দিতে হবে, প্লেস দিলাম, এবার ডেট দিতে হবে। ডেট তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যে কোনো একটা দিতে পারো, আমি ধরো দিলাম মার্চ। ঠিক আছে, মার্চ কত 12 দিতে পারি, তারপরে কমা। ঠিক আছে, তো ডেট এন্ড প্লেস দিলে, তারপরে কি দেবে, তারপরে হচ্ছে ডেট প্লেস টাইম দিয়ে দিলে। এবার দেখো, এবার আমরা শুরু করব। তাহলে আমরা ফার্স্ট কি লিখতে পারি, কলকাতা is no longer safe for living। তাহলে ফার্স্ট লাইন আমরা দিতে পারি যে কলকাতা বাসের জন্য সুরক্ষিত নয়, বা কলকাতায় এখনকার দিন খুব ডেঞ্জার, ইট ইজ এ ডেঞ্জারাস সিটি নাওয়াডেজ, এরকম ভাবে তোমরা কিন্তু ফার্স্ট লাইন লিখতে পারো। ওকে, দেন তারপরে কি লিখবে, তারপরে তোমরা এই ঘটনাটা সম্পর্কে একটু লিখবে, তারপর কিরকম ভাবে দিস ওয়াজ প্রুভড ওয়ান্স अगेन, তাহলে এটা আবার প্রমাণিত হলো যে, তাহলে এই ঘটনাটা তারপর দেবে। ঠিক আছে, এইভাবে লিখতে পারো। এ রিয়েলি ডিয়ারিং বার্গলারি অকওয়ার্ড ইন এ ফ্ল্যাট, যাই হোক একটা জায়গা দিয়ে দেবে, তাহলে এই যে ঘটনাটা ঘটেছে এটা দেবে। ঠিক আছে, দেন কি করবে, দেন তোমরা কি করতে পারো, নাম্বার অফ দিতে পারো, এটা ছোট ফ্ল্যাট ছিল, বড় ফ্ল্যাট ছিল, ডেসক্রিপশন দিতেও পারো, নাও পারো। তারপর দেখবে যে এতজন রবার্স এসেছিল, 3 or 5 রবার্স আর কেম, এরকম ভাবে তোমরা কিন্তু দিতে পারো। ঠিক আছে, এইভাবে দিয়ে দিয়ে তোমরা শেষে কি হবে, শেষে তোমরা শেষে এইভাবে লিখতে 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 তারপরে কি হবে, শেষে পুলিশ পুলিশ রিচড দিতে পারো। ঠিক আছে, তারপরে investigations are done by the polices, এরকম ভাবে দিতে পারো লাইন, বা অন্য কিছু লাইনও দিতে পারো, বা অ্যাকর্ডিং টু দা পুলিশ, বা এই লাইনটা এরকম ভাবেও দিতে পারো। ঠিক আছে, এটা না দিয়ে এটাও দিতে পারো, অ্যাকর্ডিং টু the police they have found some vital ক্লুজ, মানে পুলিশের মত কি, যে ওনারা অনেক কিছু ক্লু পেয়েছেন থ্রু দিস, তো থ্রু দিস বা থ্রু দা ক্লুজ, থ্রু দিস আমি লিখছি। ঠিক আছে, থ্রু দিস দে they search or found, search or found মানে সার্চ করতে পারবে বা খুঁজে পাবে। ঠিক আছে, or found the robbers easily। তো এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো, শুরুর দিকটা এইভাবে শুরু করবে, শেষের দিকটা এইভাবে শুরু করতে পারো। ঠিক আছে, অ্যাকর্ডিং টু পুলিশের এটা হয়েছে, বা ইনভেস্টিগেশন আর ডান বাই দা পুলিশ, এরকম ভাবে তোমরা লাস্ট লাইনে এখানে শেষ করতে পারো। ঠিক আছে, তো এইভাবে আমাদের নিউজ পেপার রিপোর্ট লেখা হয়। তাহলে সামারি কিভাবে লেখা হয়, নিউজ পেপার রিপোর্ট কিভাবে লেখা হয়, জাস্ট আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই ডিটেলস ভিডিও তোমাদের লাগলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইলো। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু অবশ্যই করবে, আর তোমরা কিন্তু এই কাজগুলো করে দেখাবে। ঠিক আছে, সেখানে কিন্তু ভুল হলে আমরা চেক করে দেব। বুঝে গেল, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো তোমরা করবে। ঠিক আছে, যে যে কাজগুলো যে টিচার গুলো দেবেন, সেই কাজগুলো তোমরা কিন্তু করে আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা সেখান থেকে চেক করব এন্ড তোমাদের রিপ্লাই অবশ্যই করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।
আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমরা অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সার করব। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করলাম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? এরপর তোমাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। আপনার ছেলে বা মেয়ে কি ক্লাস 8, 9 বা 10-এ পড়ে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অনেক অভিভাবকেরই একটি সাধারণ সমস্যা, সব বিষয়ের জন্য ভালো শিক্ষক পাওয়া যায় না, আবার একাধিক টিউশনের জন্য খরচও অনেক বেশি। ফলে অনেক সময় ছাত্রছাত্রীরা কোনো বিষয় ভালোভাবে বুঝতে পারে না, আর তার প্রভাব পড়ে পরীক্ষার ফলাফলে। এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে স্কুলওয়ালা অ্যাপ। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তৈরি এই অ্যাপে পাবেন ক্লাস 8, 9, 10-এর সব বিষয়ের ভিডিও ক্লাস, সহজ ভাষায় পড়ানো, অধ্যায় ভিত্তিক নোটস, এমসিকিউ প্র্যাকটিস, রিভিশন ভিডিও এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলোচনা। সবচেয়ে বড় সুবিধা হলো প্রতি মাসে ফি দিতে পারবেন। ক্লাস 8 মাত্র 149 টাকা প্রতি মাসে, ক্লাস 9 এবং 10 মাত্র 199 টাকা প্রতি মাসে। কোনো বড় অঙ্কের টাকা একসঙ্গে দিতে হবে না। প্রথমে 1 মাস ব্যবহার করে দেখুন, যদি ভালো লাগে পরের মাসে চালিয়ে যান। আর যদি আপনার মনে হয় সন্তানের উপকার হচ্ছে না, তাহলে পরের মাসে কোনো ফি দেওয়ার প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য শুধু পড়ানো নয়, প্রতিটি বিষয়কে সহজভাবে বুঝিয়ে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানো। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য স্কুলওয়ালা অ্যাপ হতে পারে একজন নির্ভরযোগ্য পড়ার সঙ্গী। তাহলে আর দেরি কেন? এখনই স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করুন অথবা গুগল প্লে স্টোর থেকে স্কুলওয়ালা অ্যাপ ডাউনলোড করুন। যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করুন 6292237210 এই নাম্বারে। স্কুলওয়ালা অ্যাপ, ভালোভাবে শিখুন, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় সফল হন।